নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, গ্রহ নক্ষত্র যেমন আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতাও করে, আবার কখনো কখনো তার অবস্থানের কারণে সমস্যা তৈরিও করে। আবার কখনো কখনো ওই গ্রহ নক্ষত্রের কারকতার কানেকশন অনুযায়ী আমাদের জীবনের বহু শত্রুর জায়গায় নিয়ে আসে, এবং সেই শত্রু আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করে দেয়। এবং এই শত্রুতার জায়গা আমাদের ভাবগত কানেকশন অনুযায়ী যেমন দেয়, তার সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্রের অবস্থানের কানেকশন অনুযায়ীও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শত্রুতা দেয়। আর তার সঙ্গে সঙ্গে যদি বলাই বাহুল্য, এটা অবশ্যই যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে, যদি মঙ্গল গ্রহ আপনার জীবনের আপনাকে সাপোর্ট না করে, তাহলে সেই শত্রু বিভিন্নভাবে আসতে পারে। বন্ধুত্ব জায়গা থেকেও হঠাৎ করে আপনার মধ্যে সমস্যা তৈরি করতে পারে। আবার দেখা গেল যে আপনার সাংসারিক জীবনেও বড় রকমের কোনো একটা সমস্যা নিয়ে আসে ওই মঙ্গল গ্রহ। যারা আপনারা সাধারণত বলে থাকেন যে মাঙ্গলিক, অর্থাৎ মাঙ্গলিক কানেকশনটা কেন হয়, মাঙ্গলিক নামটা তো শুনতে খুবই মঙ্গলজনক জায়গা থেকে দেখাচ্ছে, কিন্তু সেটা সেটা অমাঙ্গলিক কেন হচ্ছে, সেই কানেকশনগুলোই আজকে আপনাদেরকে বলবো। কেন এটা অমাঙ্গলিক ধরনের সমস্যা তৈরি করছে আপনার জীবনে, বা আপনার সাংসারিক জীবনে, আপনাদের দাম্পত্য জীবনে, বা আপনার ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রের জায়গা থেকে সমস্যা তৈরি করছে, কেন হয়। কারণ এই মাঙ্গলিক দোষটা কখন হয় আপনার জন্মছকে সেটা আগে জেনে নিন। মাঙ্গলিক অর্থাৎ মঙ্গল গ্রহের কানেকশন অনুযায়ী হয়। আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী যদি মঙ্গল গ্রহের নির্দিষ্টভাবে না থাকে, অর্থাৎ লগ্নভাব থেকে কানেকশন পায়, কখনো চতুর্থ চন্দ্রর ভাব থেকে কানেকশন হয়, বিভিন্ন ক্যালকুলেশন রয়েছে। তাই মোটামুটি লগ্নভাবের থেকে যদি চতুর্থ ভাব, লগ্নভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের যে কানেকশান, যদি সেখানে মঙ্গল গিয়ে অবস্থান করে এবং সেই মঙ্গল যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, তাহলে আপনার জীবনে সেই মাঙ্গলিক সেটা অমাঙ্গলিক জায়গা নিয়ে আসে। এবং তার জন্য কিছু কিছু জায়গা কিন্তু আপনি নিজেও দায়ী হয়ে যান। কেন, কিছু কিছু সমস্যা যেগুলো আপনার করার জন্য সেই সমস্যা অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় এবং সেটা একটা বড় রকমের আকার ধারণ করে। আবার কখনো কখনো আপনি কিছুই করলেন না, বরঞ্চ দোষটা ছিল তার সম্পূর্ণভাবে অন্যের, কিন্তু আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনাকে দোষারোপ করার একটা প্রবণতা সব সময় করে, যেটা হচ্ছে ওই মঙ্গলের কানেকশন অনুযায়ী যদি শত্রুতার কানেকশন থাকে, অর্থাৎ আপনি কিছু জানেন না, কিছু করলেন না, উটকো কোনো ঝামেলা আপনার ঘাড়ে চাপিয়ে দিল, এবং সেটাও কিন্তু এই মঙ্গলের কিন্তু কানেকশন অনুযায়ী হয়ে যায়। দেখবেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের, মানে হঠাৎ করে সমস্যা, হঠাৎ করে একটা বড় রকমের কিন্তু বিপদদায়ক পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, এটা মঙ্গলই একমাত্র কিন্তু পাওয়ারফুল কানেকশান। কারণ মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ, পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে এই মঙ্গল। এবং সেই মঙ্গল দেখবেন যে মঙ্গলের যে সিম্বলগুলো রয়েছে বা মঙ্গলের যে পাওয়ারটা রয়েছে, সেটা সেই জন্য পৃথিবীবাসীর যত জীব জন্তু, যত যা কিছু আছে, প্রাণী জগৎ রয়েছে, তাদের ওপর সব থেকে বড় এফেক্ট, বেশি এফেক্ট হয় এই মঙ্গলের। সেই জন্য বর্তমান সমাজে দেখবেন মানুষের মানে ধৈর্য শক্তি একটু কম হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে কিন্তু মহাকাশের বিভিন্ন কিছু পরিবর্তন হচ্ছে বিভিন্নভাবে, এবং তারই এফেক্ট আমাদের কিন্তু এই পৃথিবীবাসীর ওপর এসে পড়ছে। তাই এই মঙ্গল কী কী করে, কী কী সমস্যা দেয়, দেখুন মঙ্গলের জন্মছকের কানেকশনেই দুটো ঘর রয়েছে, দুটো ভাব রয়েছে। কারণ আমি আবার বলছি, 27টা নক্ষত্র, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে। এই 9টা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহ আছে, এক হচ্ছে রাহু, একজন কেতু, দুটো ছায়াগ্রহ। আর 7টা গ্রহের মধ্যে মঙ্গল কিন্তু খুব পাওয়ারফুল, যেটা আমাদের জীবনে পড়ে। এবং এই মঙ্গলের ভাবের যে ভাবগুলো দেওয়া হয়েছে নেটাল চার্ট অনুযায়ী লগ্নকে কানেক্ট করে, আবার নেটাল চার্ট অনুযায়ী অষ্টম ভাবকে কানেক্ট করে। অর্থাৎ যেখানে জন্ম তৈরি হচ্ছে, অর্থাৎ একটা জীব যেখানে জন্মগ্রহণ করছে, আবার অষ্টম যেখানে মৃত্যু শয্যায় মৃত্যু বরণ করছে, এই দুটো কম্বিনেশান মঙ্গলের দ্বারা হয়।
আর মঙ্গল অগ্নিকারক গ্রহ, সেই জন্য বলা হয় যে হিট টেম্পারেচার বা তার সঙ্গে সঙ্গে আগুন ছাড়া জন্ম হয় না। আগুনের কিন্তু অস্তিত্ব যেখানে নেই সেখানে কোনো জীব বা কোনো প্রাণ সঞ্চার হতে পারে না। সেই জন্য এগুলো কিন্তু এর সঙ্গে সঙ্গে বাস্তু অনেক কিছু কানেকশন, কোন জায়গায় কোন অবস্থান, পঞ্চতত্ত্বের কোন কানেকশনে কোথায় বসবাস করলে আপনার জীবনের পরবর্তী জেনারেশনের জায়গাগুলো সঠিক আসবে, সেটাও কিন্তু ওই কানেকশনের থেকেই দেয়। সেই জন্য ওইদিকে যাচ্ছি না। বিশেষ করে মঙ্গল নিয়ে আজকে বলবো আপনাদের। এই মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন দেখুন কতটা পাওয়ারফুল। আর এই মঙ্গল কি করে, জেদ তৈরি করে মানুষের। একটা মঙ্গল যদি পজিটিভ জায়গা থাকে তাহলে সে সর্বদাই নিজেকে উৎসর্গ করে দেয় দেশের জন্য, জনগণের জন্য, সবার জন্য, যাতে তার সবার মঙ্গল হয়, উন্নতি হয়, তারা সবাই ভালো থাকতে পারে। এটার জন্য কিন্তু মঙ্গল সে কি করে না, নিজেকে উৎসর্গ করে। তাকে কোনোদিন কিছু বলতে হয় না, শুধু তাকে শোনাতে পারলেই হয়, কানে দিতে পারলেই হয়। সেই মঙ্গল কিন্তু অ্যাক্টিভ কাজ করতে পারে। সে যদি পজিটিভ জায়গা থাকে, ভালো জায়গায় থাকে তাহলেই। আর এই মঙ্গল আর কি করে, মঙ্গলের মধ্যে যেমন জেদ থাকে, মঙ্গলের মধ্যে সাহস থাকে। মঙ্গল জয় করার প্রবণতা তৈরি করে, জয়ের স্বপ্ন দেখে সবসময়, এই মঙ্গলের মধ্যে থাকে। আর এই মঙ্গল যখন নেগেটিভ হয়ে যায় তখন কি করে, মঙ্গল রাগ, সর্বদাই দেখবেন রেগে যাচ্ছে, হঠাৎ করে প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, এমন কিছু পরিণতি হয়ে যাচ্ছে। কখনো কখনো বিভিন্নভাবে ভাঙচুর থেকে আরম্ভ করে কত কিছু হয়ে যাচ্ছে। রাগ নিয়ন্ত্রণে এরা রাখতে পারে না এবং একটা বড় রকমের খারাপ জায়গা বা খারাপ পরিণতির জায়গা নিয়ে যেতে পারে এই মঙ্গল। আবার কি বলছে, ছোট ছোট বিষয়ে দেখবেন এই মঙ্গল যদি নেগেটিভ হয়, ছোট ছোট বিষয়ে এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমস্যা, বিরোধে, কলহে, কখনো কখনো সবার সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন গ্যাপ, তার সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং না হওয়া, এই জায়গার মধ্যে চলে যায়। আবার এই মঙ্গলই কিন্তু ভাইয়ের সঙ্গে শত্রুতা তৈরি করে দেয়। মঙ্গল ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রুতা তৈরি করে। মঙ্গল সম্পত্তি নিয়ে, বিষয় নিয়ে সমস্যা তৈরি করে। মঙ্গল আবার কেরিয়ারের বাধা তৈরি করে। দেখবেন পদোন্নতিতে বাধা হচ্ছে, আপনি আপনার পাশের মানুষটা সে কর্ম করে না, অত ভালো কর্ম সেইভাবে করে না, আপনার সঙ্গে কম্পিটিশনে সে পারে না, তাকে সেইভাবে কাজ দেওয়াই নেই। কিন্তু আপনার এত পরিশ্রম করে, এত কাজ করেও আপনি সাকসেস পাচ্ছেন না, মানে আপনার প্রমোশনটা হচ্ছে না। কারণ এই মঙ্গলই তার জন্য দায়ী। কারণ এই মঙ্গলের কখন কোন ভাইব্রেশন ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং সেই ভাইব্রেশন, ইনঅ্যাক্টিভ ভাইব্রেশন আপনার বসকে কিন্তু প্রভাবিত করছে এবং তার কারণে কিন্তু আপনার প্রমোশন কোথাও না কোথাও আটকে যাচ্ছে। এই মঙ্গলের কারণে কখনো দেখবেন যে হঠাৎ করে বডির টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কখনো জ্বর আসছে, মাথার যন্ত্রণা হচ্ছে, বিভিন্ন পেশিতে ব্যথা হচ্ছে, কখনো রক্তচাপ বেড়ে যাচ্ছে, কখনো কখনো দেখবেন যে হঠাৎ করে আপনার অর্থাৎ চেহারার যে বর্ণ সেটার পরিবর্তন হয়ে গেল হঠাৎ করে। এটা মঙ্গলের কারণে হয়। আবার এই মঙ্গল কোনো আইনি জটিলতার মধ্যে জড়িয়ে দিতে পারে। মঙ্গল অনেক কিছু করতে পারে। আইনি জটিলতা, হঠাৎ করে আপনি এমন কিছু কথাবার্তা বললেন, এমন কিছু ব্যবহার করলেন, এমন কিছু অ্যাক্টিভিটি দেখালেন যেটা আপনি হয়তো অন্য বা পরোক্ষ যে আপনার সামনে যিনি বসে আছেন সে কিন্তু কারণে ভাবে কোনো আঘাতপ্রাপ্ত হলো, মানসিক হোক, শারীরিক হোক, বিভিন্নভাবে, এবং তার কারণে সমস্ত দোষটা চলে যাবে আপনার উপর। তাহলে এরকমও কিন্তু হয়ে যায়। এবং এই মঙ্গল কিন্তু সর্বদাই নিজের কিন্তু হতাশার জায়গা নিয়ে আসে, নিজের মধ্যে একটা ডিপ্রেশন নিয়ে আসে, আত্মসম্মানের কখনো না সেই নিজে ভাবে যে তার আত্মসম্মানে কোথাও না কোথায় ক্ষুণ্ণ হচ্ছে, এবং এই আত্মসম্মানে ক্ষুণ্ণ হলে সে কিন্তু নিজে ডিপ্রেশনে যেমন পড়ে, তখন সে কিন্তু একটা প্রতিঘাত করার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হয়। কারণ মঙ্গলের প্রতিঘাত কিন্তু সাংঘাতিক হয়। মঙ্গলের অ্যাক্টিভ জায়গার নেগেটিভ ভাইব্রেশন এর কিন্তু সাংঘাতিক জায়গা তৈরি হয় এবং সেই প্রতিঘাত থেকে কিন্তু পরিণতি হয় একটা খুব বিপদদায়ক পরিণতি। আর তার সঙ্গে সঙ্গে
মঙ্গল আর কি করে? অস্থিরতা তৈরি করে দেয়, চঞ্চলতা, ধৈর্যশীল, এদের ধৈর্য থাকে না। যদি মঙ্গল দেখবেন রাহু যুক্ত রয়েছে, সেই মঙ্গল নেগেটিভ জায়গায় রয়েছে, এদের ধৈর্যশীল, মানে ধৈর্য থাকে না, এদের ধৈর্য নেই, এরা ধৈর্যশীল কখনো হবে না। এরা মানে যা এখনই যেটা মুখ দিয়ে বলছে এক্ষুনি চাই, এবং এখনই দিতে হবে, এখনই করতে হবে, এখনই চাই সব কিছু। এবং এর কারণে এরা জীবনে নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণ করতে পারে না, লক্ষ্য ভ্রষ্ট হয়। এবং লক্ষ্য ভ্রষ্ট হয়ে কোনো সিদ্ধান্ত, কোনো স্টেপ নেওয়ার পরেই দেখবেন এরা আত্মসমালোচনা করে, নিজেরা কখনো কখনো এরা ডিপ্রেশনে পড়ে যায়। তখন মনে হয় যে এটা আমি ভুলই করলাম, কিন্তু কাউকে বলতে পারে না, প্রকাশ করতে পারে না, তখন তারা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। আবার এই মঙ্গলের কারণে কি হয়? সাংঘাতিক পরিণতি হয়। যে সাংঘাতিক পরিণতি, সেটা দুর্ঘটনা হয়। এই মঙ্গল নেগেটিভ ভাইব্রেশনের সঙ্গে যদি রাহু কানেকশন হয়, কেতুর কানেকশন হয়ে যায়, তাহলে বলা হয় দুর্ঘটনায় কোনো অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত কাটা যেতে পারে, বাদ চলে যেতে পারে। এবং এই মঙ্গল অষ্টমের কানেকশন দিয়ে যদি কোনো ভাইব্রেশন নেগেটিভ দেয়, তাহলে বলা হয় যে এদের মৃত্যুর যোগ তৈরি হয় গৃহের বাইরে, ভাইব্রেশন খুব নেগেটিভ জায়গায় নিয়ে যায়। এবং এই মঙ্গল সব থেকে আকর্ষণীয়, যেটা আপনারা জানেন, সেই মঙ্গলের এই ধরনের সমস্যা, এই ধরনের আচার ব্যবহার, এই ধরনের তার চারিত্রিক সমস্যা তার জীবনে তছনছ করে দেয়, যেটা বিশেষ করে বিবাহিত জীবনকে। তার এই সকল ইনঅ্যাক্টিভ সমস্যাগুলো, এই ধরনের সমস্যাগুলো তার বিবাহিত জীবনের বড় রকমের এফেক্ট আনে, আর কর্মজীবনের বড় রকমের এফেক্ট আনে। বিবাহিত জীবনের একটা চরম পরিণতি হয়, এবং কখনো কখনো সে কিন্তু তার ডিভোর্স বা একই জায়গায় দুজন বা তাদের সংসারকে টিকিয়ে রাখতে পারে না, এক কথায় বলতে গেলে। কারণ এই মঙ্গল সবটাই নেগেটিভ ভাইব্রেশন। কারণ এখানে একে অপরের যে বিশ্বাস জায়গাটা, সেই জায়গাটা দিন দিন ভাঙতে থাকে, এবং একটা সময় তাদের কিন্তু ডিভোর্সের পরিণতি হয়ে যায়। তাহলে এই মঙ্গল কিন্তু খুব ভয়ানক জায়গা নিয়ে যেতে পারে যদি আপনাদের ক্ষেত্রে এই মাঙ্গলিক দোষ থাকে। আর মাঙ্গলিক দোষ থাকলে অনেকের ক্ষেত্রে, যাদের সপ্তম মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিক, জেনে রাখুন এদের বিবাহ হতে চায় না, বিবাহের ক্ষেত্রে লাস্ট গিয়ে কেটে যায়। এবং এই মঙ্গলের কিছু গ্রহের কানেকশান, ভাইব্রেশন আপনার বিবাহের ক্ষেত্রে লাস্ট মোমেন্টে গিয়ে বাধা তৈরি করে দেয়। বিবাহ হতেই চায় না, বিবাহ যে কোনো অপশান, যে কোনোভাবেই আপনি চেষ্টা করবেন, কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে দেখবেন আটকে যাচ্ছে এবং বিবাহ হচ্ছে না। এবং এই মঙ্গলই কানেকশান দেয়। আপনারা যে দোষগুলো মোটামুটি জানেন, কি দোষ জানেন? এই মঙ্গলের কম্বিনেশানে ছন্ন ছাড়া দোষ হয়, ছন্ন ছাড়া। জীবনে একাধিক এরা সম্পর্কে লিপ্ত হয়, শারীরিক অসুস্থতায় ভোগে, এবং কখনো কখনো এরা সম্পর্কচ্যুত হয়ে গিয়ে তাদের জেদের কারণে তারা বেসামাল হয়ে যায়। আবার কখনো কখনো ব্যভিচারী দোষে পরিণত হয়, ব্যভিচারী দোষে পরিণত হয় মঙ্গল। দেখবেন যে এই ব্যভিচারী কানেকশান মঙ্গলের কানেকশান অনুযায়ী দেয়, এবং সেটা গ্রহ নক্ষত্র কম্বিনেশান কানেকশান। এবং এটা অনেকের ক্ষেত্রে দেখবেন যে প্রচুর অর্থ রোজগার করছে, কিন্তু সেই অর্থ বেহিসাবি পথে খরচ করছে। সমাজের উন্নতির যদি কাজ করতো তাও নয় হতো, সেক্ষেত্রে তার সংসার পর্যন্ত, শেষে তার সংসারে পর্যন্ত সেই অর্থ দেবে না, কিন্তু বেহিসাবি এবং ব্যভিচারী কাজকর্মের মধ্যে সে নিযুক্ত করবে, এবং সেইভাবে সেই অর্থগুলোকেও শেষ করে ফেলবে। এবং এই ব্যভিচারী দোষ যদি থাকে, তাহলে একটা জাতক তার পৈতৃক সম্পত্তি পর্যন্ত সেই ব্যভিচারী কারণে সে নষ্ট করে ফেলবে বা খরচ করে ফেলবে। এতটা সাংঘাতিক হয় এই ব্যভিচারী। এবং এই ব্যভিচারী দোষ যাদের ক্ষেত্রে রয়েছে, তারা অপোজিট সেক্সের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাবে, এবং তারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাবে, এবং দিনের পর দিন এইভাবে চলতে চলতে তার সমস্ত, সে হয়তো প্রচুর অর্থ রোজগার করবে, কিন্তু তার অর্থ সঞ্চয়ের মাত্রা পরিমাণ মতো আসবে না, অর্থাৎ মানে সামান্য পরিমাণও সে সঞ্চয় করতে পারবে না।
বরঞ্চ সেই অর্থ সব খরচ করে আবার সে ঘরের থেকে সঞ্চিত অর্থ পর্যন্ত নিয়ে গিয়ে খরচ করে ফেলবে। এই হচ্ছে ব্যভিচারী দোষ। আর এই ব্যভিচারী দোষ থাকলে পারে এই সকল জাতক জাতিকাদের বিবাহ হতে গিয়ে লাস্টে গিয়ে আটকে থাকবে। দেখবেন যে বহু মানুষ আমি দেখেছি যে প্রেম ভালোবাসা করে তাদের বিবাহ ঠিক করেছে তারা নিজেরা, এবং দুটো পরিবার পর্যন্ত এই মুহূর্তে শুভ যোগাযোগ তৈরি হয়েছে, কিন্তু তাদের 5 মিনিটের নোটিশে তাদের সম্পর্ক একদম শেষ হয়ে গেছে, তাদের সম্পর্ক থেকে পুরো ছিন্ন ছাড়া হয়ে গেছে। এই ছন্ন ছাড়া কানেকশান বা তার সঙ্গে সঙ্গে ব্যভিচারী দোষ যাদের ক্ষেত্রে রয়েছে, তাদের প্রতিকার প্রতিবিধান না হলে তাদের জীবনটা এইভাবে চলবে এবং লাস্টে গিয়ে দেখা গেলো বিবাহই হচ্ছে না, বিবাহের জায়গাটাই সমস্যা হয়ে গেছে। এবং কখনো কখনো এদের ক্ষেত্রে দেখানো যে নিয়ম মেনে যে রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে, কিন্তু কখনো কখনো এদের সামাজিক মতে বিবাহ হতে চায় না, এটাও কিন্তু দেখা গেছে। এই মঙ্গলের কম্বিনেশান, আর এই মঙ্গল যদি অষ্টমভাবে অবস্থান করে এবং সেই মঙ্গলের যদি মঙ্গল রাহু কানেকশন হয়ে যায়, তাহলে এরা এমন কিছু ব্যভিচারী কর্মের মধ্যে যুক্ত হয়ে যায় যেটার কারণে সমাজের সব থেকে নিম্নমানের মানুষ হিসাবে গণ্য করা হয় এদের, এবং সমাজের এমন কিছু খারাপ কর্ম করে বসে এরা, সমাজ থেকে এরা বিতাড়িত হয়ে যায় এবং এদের শেষ পর্যন্ত শ্রীঘরে স্থায়ী হয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু মঙ্গলের কানেকশন হয়, আবার এই মঙ্গলই কিন্তু দুর্ঘটনার কবলে ফেলে দেয়। এবং সেই জন্য বলা হয় যাদের এই অষ্টম মাঙ্গলিক আছে, যাদের সপ্তম মাঙ্গলিক, যাদের এই কানেকশানগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই বাইক চালানো নিষেধ থাকে। 28 বছর বয়স পর্যন্ত মঙ্গল কিন্তু দাপটের সঙ্গে একটা জাতক জাতিকাকে কন্ট্রোল করে। সেই জন্য এই 28 বছর বয়স, আর এদিকে হচ্ছে এই 19 বছর থেকে 28 বছর বয়সটা কিন্তু খুব সাংঘাতিক বয়স। এই সময় একটা জাতক একটা জাতিকার মাথায় যা আসে যে এইটা করতে হবে, মানে এক কথায় করতে হবে, তার এরা কিন্তু পিছু পা পড়ে না বা চিন্তা করে না আগা। অর্থাৎ বলা হয় না যে ভবিষ্যতে কি হতে পারে, ভবিষ্যতের চিন্তা না করেই কিন্তু এরা ঝাঁপিয়ে পড়ে। সেই জন্য এই 19 থেকে 28 বছর বয়স খুব সাংঘাতিক একটা বয়স এই জেনারেশনটা। সেই জন্য এদের ক্ষেত্রে কিন্তু আবার বলবো, এরা হঠাৎ যদি এদের মঙ্গল নেগেটিভ হয়ে যায়, হঠাৎ জীবনের কিন্তু একটা মোড় নিয়ে নেয়, হঠাৎ জীবনে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে যায় এবং এদের নির্দিষ্ট যে লক্ষ্য থাকে সেই লক্ষ্য পূরণ করতে পারে না, এবং সমস্যার পর সমস্যা, কখনো কখনো এরা আইনি সমস্যার মধ্যে, জটিল সমস্যার মধ্যে ঢুকে যায়। তাহলে এগুলোও হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা মাঙ্গলিক দোষ বলছেন, এবার মাঙ্গলিকের কানেকশানগুলো বলি। লগ্ন মাঙ্গলিক কি হয়, লগ্নে যাদের মঙ্গল অবস্থান করে এই সকল জাতক জাতিকারা কি হয়, জেদি হয়, যা বলবে সেটাই করতে হবে। আপনি তার বিপক্ষে গিয়ে কথা বললে আপনাকে তো কোনোভাবে পছন্দ করবেই না, বরঞ্চ সে আরও জেদ কাজ করবে এবং সেটা তক্ষণই করতে হবে। এরকম প্রবণতা এদের মধ্যে কাজ করে এবং তার জন্য এদের প্রিয় মানুষগুলো এরা হারিয়ে ফেলে এবং জীবনে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে, অর্থাৎ বেশি বয়স যখন হয়ে যায় তখন এরা আফসোস করে, নিজেকে সমালোচনা করে যখন ক্ষতি কোন জায়গায় করেছে, কী কারণে, এবং সে নিজের ক্ষতি নিজেই করেছে। সেই জন্য আবার বলছি, এগুলোর বর্তমান কম্পিটিশনের যুগ। এই কম্পিটিশনের যুগে নিজেকে টিকিয়ে রাখতে হলে, নিজেকে ভালো জায়গায় রাখতে হলে অবশ্যই নিজেকেও পরিবর্তন করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে যদি বলা হচ্ছে এটা দক্ষিণ ভারতে রয়েছে, দ্বিতীয় মঙ্গল হলে তাকেও মাঙ্গলিক বলা হয়, কারণ দ্বিতীয় মঙ্গল বলা হচ্ছে শ্বশুরবাড়ির রিলেটিভদের সঙ্গে অ্যাডজাস্ট হয় না। দ্বিতীয়ের মঙ্গল তার মুখের ভাষা, সে তার যে কথাবার্তা বলে সেগুলো তার কিছু কিছু ক্ষেত্রে উগ্র টাইপের হয়ে যায় এবং তার কারণে অ্যাডজাস্টমেন্ট হয় না। এটা সাউথ অর্থাৎ দক্ষিণ ভারতের যে অ্যাস্ট্রোলজি রয়েছে সেটাকে কানেক্ট করলে এটাকে বলা হয় মাঙ্গলিক। আর আমাদের এখানে কিন্তু দ্বিতীয় মঙ্গলের মাঙ্গলিকটা ধরা হয় না। আর চতুর্থ মাঙ্গলিক কী হয়, চতুর্থের ঠিক
সমসপ্তম কানেকশন সেখানে দেয় দশম। তাই চতুর্থ মঙ্গল থাকলে মায়ের সঙ্গে এদের অ্যাডজাস্টমেন্ট হয় না। সম্পত্তি হয় যদি ওই মঙ্গল ভালো জায়গায় থাকে, কিন্তু মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় না, এবং তার সঙ্গে সঙ্গে এদের কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। কর্মের সফলতা সহজে পায় না, কঠিন সমস্যার মধ্যে দিয়ে গিয়ে তারপরে কখনো না কখনো পেতে পারে। আর সপ্তম মাঙ্গলিক তার লাইফ পার্টনারকে কানেক্ট করে। এই সপ্তম মাঙ্গলিক কখনো কখনো একটা জাতক জাতিকার বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়ে যায়, কখনো কখনো বিবাহের পরে গিয়ে ডিভোর্স হয়ে যায়, কারণ তার লাইফ পার্টনারের সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট হয় না। আর অষ্টম মাঙ্গলিক কী হয় না, অষ্টম মাঙ্গলিক হচ্ছে এটা আরও ডেঞ্জার জায়গা, কারণ সপ্তমের দ্বিতীয় আর লগ্নের অষ্টম, এই কম্বিনেশন কানেকশান একটা জাতক জাতিকা কিন্তু তার যে সমস্যা, তার যে ক্ষতিগুলো, সেগুলো যার সঙ্গে বিবাহ হবে তার মধ্যে যাবে। দেখুন এখানে ডিএনএ যদি আপনি বলেন, যে ডাক্তারি ভাষায় ডিএনএ, যখন একটা জাতক জাতিকার বিবাহ হয় এবং তারা যখন দাম্পত্য জীবনের সুখ অনুভূতি করেন, এবং তখন যে জায়গাটা, যে ডিএনএর কম্বিনেশন হয়, সেই ডিএনএ কিন্তু দুটো জাতক জাতিকার, তার পরিবারের ডিএনএ, তার পরিবারের ডিএনএ এখানে কিন্তু কম্বিনেশন কানেকশন হয়, এবং এই ডিএনএ কিন্তু একটা অ্যাক্টিভ জায়গায় নেয়, এবং সেই ডিএনএর কারণে তাদের কিছু স্বভাব পরিবর্তন হয়, এবং এই ডিএনএর কারণে কিন্তু দেখবেন যে বলা হয় না যে একজনের দোষ আর একজন, সেটাকে তার মধ্যে যদি শুভত্ব থাকে তাহলে সেই দোষটা খণ্ডন হয়ে যায় এই কম্বিনেশন কানেকশানে। সেই জন্য সেই অষ্টম মাঙ্গলিক যদি কেউ হয়, তাহলে তার দোষটা তার লাইফ পার্টনারের মধ্যে কিন্তু চলে যাবে, এবং তার কারণে সে অসুস্থতায় ভুগবে, শারীরিক অসুস্থতায় ভুগেই যাবে, সুস্থ হতে পারবে না, এবং তার যত রকমের নেগেটিভ জিনিস সেগুলো হতে থাকবে। তার কর্মে উন্নতি হবে না, ব্যবসায় উন্নতি হবে না, সাকসেস পাবে না, আর্থিক শ্রীবৃদ্ধি হবে না, তার বাবা মায়ের কোনো না কোনো শারীরিক সমস্যা, পরিচিতি যাদের মধ্যে কোনো রকম অ্যাডজাস্ট হবে না, এগুলো কিন্তু হতে থাকবে। তাই অষ্টম মাঙ্গলিক কিন্তু খুব ডেঞ্জার। আর তারপরে হচ্ছে দ্বাদশ মাঙ্গলিক, যেটা শয্যা সুখের জায়গা বলা হয় দ্বাদশ। তাহলে সেক্ষেত্রে তাদের দাম্পত্য জীবনের একটা চরম অবনতি হয়, এবং কখনো কখনো এই মাঙ্গলিক দোষের কারণে কি হয়, এই সপ্তম দ্বাদশ অষ্টমের মাঙ্গলিকের কারণে অনেক সময় এরা পরক্রিয়ায় আসক্ত হয়ে গিয়ে কিন্তু তাদের দাম্পত্য জীবনটাকে অশান্তিময় জায়গা তৈরি করে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান রয়েছে। এই প্রতিকার প্রতিবিধান, এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। তাই প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, সেই সমস্যার সঠিক প্রতিকার প্রতিবিধান চাই, এবং এই সঠিক প্রতিকার প্রতিবিধান যদি মনে করেন করাবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে, এই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন। আমি চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে, বুধবার হাওড়া ময়দান, আবার কখনো বাইরেও পাবেন, বৃহস্পতিবার আপনার কৃষ্ণনগরের চেম্বারে পাবেন, শুক্রবার হাতিবাগানের চেম্বার পাবেন, শনিবার কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, বিভিন্ন জায়গায়। আর আমি শুধু তারাপীঠেই কিন্তু শ্মশানে কাজ করি না, বিভিন্ন ক্ষেত্রে কখনো কখনো কামাখ্যাপীঠ সেখানে কাজ করি, কখনো বেনারস কাজ করি, কখনো নাসিকে কাজ করি, কখনো মহাকালেশ্বরের সেইখানে কাজ করি, যেখানে আপনারা জানেন যে কি না মঙ্গলনাথ মন্দির, সেখানে কিন্তু খুব জাগ্রত। তাহলে বিভিন্ন দোষ বিভিন্ন জায়গায় খণ্ডন হয়, তার প্রতিকার প্রতিবিধান হয়। আর এই প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। আজকের জায়গায় দাঁড়িয়ে শুনতে থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে
তার কাছে, গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো, আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, বলছে 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি, আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। দেখা গেলো অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু
করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা, এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে তার আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা তো একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো। এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল,
তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু তাই, জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলোও কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয় এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।